আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি, মোমেনশাহী অঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, কিশোরগঞ্জ জেলার সংগ্রামী আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, মঞ্চে উপস্থিত আছেন উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক এবং ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সাহসী সেপাহ সালার, যিনি বারবার কারাবরণ করেছেন এবং আমিরে জামাতের অনুপস্থিতিতে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত আছেন মোমেনশাহী অঞ্চলের সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাওলানা মোহাম্মদ সামিউল হক ফারুকী। আরও উপস্থিত আছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত আছেন এই অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, বাংলাদেশের গর্বিত সৈনিক, অবসরপ্রাপ্ত কর্নেল, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জেহাদ খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রুকন রেজা, অধ্যক্ষ মুজাফফর ভুইয়া, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কবির হোসেন সহ এই অঞ্চলে জামাতের প্রতিনিধি হয়ে আগামী দিনে যারা লড়াই করবেন সেই সাহসী সৈনিকবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করতে চাই। বাংলাদেশ আজকে স্বৈর শাসকের কবল থেকে মুক্ত, একটি নতুন স্বাধীন বাংলাদেশ। এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কিভাবে এই সুযোগটা আমরা পেলাম সেই ইতিহাস আজকে বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। যারা আজকে বাংলাদেশকে ভাসিয়ে দিতে চান, আন্দোলনের হুমকি দেন এবং দেশকে অচল করে দেওয়ার কথা বলছেন, 15.5 বছরে তারা এই দেশের 3বারের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থেকে একটা বালুর ট্রাক সরানোর ক্ষমতা দেখাতে পারে। আমাদের তরুণ যুব সমাজ যারা একটা স্বপ্ন দেখেছিল আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে, তাদের 1651 জন ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে 30,000 ছাত্র, যুবক, শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধের আহত এবং পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে। সুতরাং কোন ক্রেডিট যদি দিতে হয় তাহলে ক্রেডিট হলো তাদের। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদেরকে সেলুট জানাই। প্রিয় ভাইরা,
আওয়ামী লীগের দুঃশাসন আমলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এদেশের বিচার ব্যবস্থাকে এবং নির্বাচন সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কেউ ভোট দিতে পারত না, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট দেওয়া শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিজ্ঞানী, তিনি শিক্ষক, তিনি একটা গল্প বলেছিলেন। 10 বছর আগে এক লোকের স্ত্রী মারা গেছে, কিন্তু যতবার ভোট হয় ভোটার লিস্টে তার নাম দেখে যে টিক চিহ্ন দেওয়া, তিনি ভোট দিয়ে চলে গেছেন। 2024 সালের ভোটের সময় তিনি লাঠি হাতে নিয়ে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। লোকেরা জিজ্ঞেস করছে, আপনি দাঁড়িয়ে আসছেন কেন? ভোট দেওয়ার জন্য তো আমরাই যথেষ্ট। বলছে, আমি তো ভোট দিতে আসি নাই, আমি আসছি আমার জীবন সঙ্গিনীর সাথে সাক্ষাৎ করতে, কারণ সে প্রত্যেক বছর ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসে। আজকে আমি আসছি তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই ছিল বাংলাদেশের ভোটের চিত্র। বাংলাদেশের নির্বাচন কমিশনকে গত পরশুদিন এদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তারা সেখানে দাঁড়িয়ে তাদেরকে ধিক্কার দিয়েছে। 3 জন আপিল বিভাগের বিচারক তারা বলেছেন যে আপনারা লিবার্টি, সাংবিধানিকভাবে স্বাধীন, আপনারা কি করছেন, আপনারা কি দায়িত্ব পালন করছেন, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। এই যে নির্বাচন ব্যবস্থার কবর রচনা করা হলো, এই নির্বাচন ব্যবস্থার সংস্কার ব্যতীত বাংলাদেশে যদি আবার নির্বাচন হয়, তাহলে সকল মৃত ব্যক্তিরা ভোট দিতে আসবে, জীবিত ব্যক্তিরা ভোট দিতে পারবে না। এই জন্য আমরা বলেছি নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। আওয়ামী লীগ এরপর যে কাজটি করেছে, প্রশাসনিক সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কোনো ফাইল চলে না, পদোন্নতি হয় না, ঘুষ, টাকা লেনদেন, অর্থ প্রদান ছাড়া কারো স্বাভাবিকভাবে তার ফাইল চলার কোনো সুযোগ নেই। শিক্ষক, শিক্ষাবিদ, এরপরে চিকিৎসক, সৈনিক, স্বাভাবিক প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা মেধাবী, যারা সৎ, যারা যোগ্য, যারা দেশের সম্পদ, তাদের পদোন্নতির কোনো ব্যবস্থা আওয়ামী লীগ করে নাই, শুধু দলীয় ক্যাডারদেরকে বসিয়ে দিয়েছে। আমরা এই সিস্টেমকে সম্পূর্ণরূপে ভেঙে তছনছ করে দিতে চাই। সংস্কার ছাড়া এই সিস্টেম পরিবর্তন আনা যাবে না। তৃতীয় হচ্ছে বিচার বিভাগ। বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। বিগত 15.5 বছরে এই দেশে বিচারের নামে কত বড় বিচার হয়েছে সেই চিত্র তুলে ধরেছেন গত 27শে মে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের 7 জন বিচারপতির ফুল বেঞ্চ। এর আগে ব্রিটিশ বিচারকরা বাংলাদেশের একজন ফরিয়াদির আবেদনের প্রেক্ষিতে এখানকার ট্রাইব্যুনালের বিচারের একটা পর্যালোচনা করেছেন এবং তার রায়ে উল্লেখ করেছিলেন বাংলাদেশে বিচার ব্যবস্থার জেনোসাইড অফ জাস্টিস, মানে বিচার ব্যবস্থার মহাপ্রলয়, গণহত্যা সংঘটিত হয়েছে বিচারাঙ্গনে, এখানে কোনো বিচারের সিস্টেম নেই, এই মন্তব্য করেছিল ব্রিটিশ আদালত। আর বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল, আপনারা পত্রিকা দেখেছেন, মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে অবিচার। মিসক্যারেজ মানে একজন মহিলা যখন সন্তান পেটে ধারণ করে, এই সন্তানের পৃথিবীতে আসার যে সময়, এই সময়ের আগে যে সন্তানটি নষ্ট হয়ে যায়, এর নাম হলো মিসক্যারেজ। আর মিসক্যারেজ অফ জাস্টিস একটা ফ্রেজ, তার অর্থ দ্বারা বিচার ব্যবস্থাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আর এই হত্যার নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এই বিচার ব্যবস্থাকে এই অবস্থায় রেখে যারা শপথবদ্ধ রাজনীতিবিদ, যারা এই বিচারকে ধ্বংস করে দিয়েছেন, সংস্কার ছাড়া বাংলাদেশে আবার স্বাধীন বিচার কায়েম হবে এই কথা বলা, মুখে এই কথা বলাকে মানায়? কখনো মানায়। সুতরাং বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। জামাত ইসলামী বলেছে
স্বাধীন বিচার ব্যবস্থা মানে এখানে আলাদা সেক্রেটারিয়েট থাকবে, প্রধান বিচারপতি হবেন বিচার বিভাগের প্রধান, আইন মন্ত্রণালয় থেকে এটা সম্পূর্ণ আলাদা করতে হবে। এর নাম হলো বিচার বিভাগের স্বাধীনতা। ওনারা সব ঠিক, বিচার মানে তার কাজটা আমার, সব ঠিক থাকবে, কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ থাকবে। এই হলো আগামীতে যারা ক্ষমতায় যেতে চান তাদের স্বপ্ন। আমরা বলেছি এই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে হবে, কারণ বিচার বিভাগকে যদি স্বাধীন করে না হয়, আলাদা সেক্রেটারিয়েট করে না হয়, প্রশাসনের প্রভাব মুক্ত করে না হয়, তাহলে বিচারকরা ন্যায় বিচার করতে পারবেন না। যে কয়টা রায় ইতিমধ্যে তারা দিয়েছেন, এই রায়টা দিতে পেরেছেন, তাদের উপর বর্তমান সরকার কোনো প্রভাব খাটায় নাই। এই কারণে যদি প্রভাব খাটানো হতো তাহলে তারা রায় দিতে পারতেন না, অথবা ভালো আত্মমর্যাদা সম্পন্ন বিচারকরা পদত্যাগ করে চলে যেতেন। দুইটার একটা হতো। এরপরে যে সর্বনাশটা তারা করেছে সেটা হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। একটা দুটো টাকা, বাংলাদেশের বাজেট হলো 6,97,000 কোটি টাকা গত বছর। এই বছর অন্তর্বর্তীকালীন সরকার 6,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন 2 তারিখে। সেই হিসাবে 4 বছরের বাজেটের সমতুল্য টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক সম্মিলিতভাবে এই টাকা যাতে দেশে ফেরত আনা যায় সেই ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। আমরা বলেছি অবিলম্বে এই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। জনগণের এই টাকা এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে, এটাই হলো আমাদের বক্তব্য। প্রিয় বন্ধুগণ, এরপরে আমাদের সবচেয়ে বড় দাবি গণহত্যা এবং সংস্কার, এরপরে হলো নির্বাচন। আমরা এই বাংলাদেশে কতগুলো গণহত্যা হয়েছে, শুধুমাত্র জুলাই আগস্টে নয়, 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলা রায়ের পর 1 সপ্তাহে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, সেটা একটি গণহত্যা। এরপরে মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায়, আব্দুল কাদের মোল্লার মামলার রায় এবং শহীদ কামরুজ্জামানের মামলার রায়, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায়, সকল রায়ের পর বেছে বেছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার আমরা চেয়েছি। যদি গণহত্যার বিচার না করে নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে নতুন সরকার কোন অবস্থাতে এই গণহত্যার বিচার আর করবে না, এই আশঙ্কা দেখা দিয়েছে। যার জন্য আমরা বলেছি অবিলম্বে গণহত্যার বিচার, কারণ ট্রাইব্যুনাল আছে, আইন আছে, প্রসিকিউটর আছে, ইনভেস্টিগেশন টিম আছে, ডকুমেন্ট আছে, বিচারে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। যদি কোর্ট চেষ্টা চালিয়ে যায়, আগামী অক্টোবর নভেম্বরের মধ্যেই 137টি হত্যাকাণ্ড গণহত্যার অংশ হিসেবে বিচার সম্পন্ন করা সম্ভব। এই বিচার অবশ্যই অক্টোবর নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যারা ডিসেম্বরে নির্বাচনের দাবি করছেন, ওনারা দাবি করতেই পারেন, কিন্তু একটা ইনহেরেন্ট ইন্টেনশন আছে, একটি অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। কারণ পত্রিকার কথা আমি বলছি, গণমাধ্যমে প্রচারিত হয়েছে পতিত স্বৈরাচার বাংলাদেশ থেকে যে টাকা লুটপাট করেছে, সমস্ত লুটপাট একটি বিশেষ রাজনৈতিক দলকে প্রদান করেছে। এই টাকা নিয়ে তারা তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে, যার কারণে আগামী ডিসেম্বরে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তফসিল ঘোষণা করতে হবে সেপ্টেম্বরে, রাষ্ট্রীয় অথবা অক্টোবরে। সঙ্গত কারণেই গণহত্যার বিচার থামাচাপা পড়ে যাবে, আর গণহত্যার বিচার এই সরকারের আমলে হবে না। যার কারণে ওনারা ডিসেম্বরে নির্বাচন চেয়ে গণহত্যার বিচারকে পিছনে ফেলে দিতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র
মুখপাত্র তিনি একটা বিবৃতি দিয়েছেন। তিনি তার বিবৃতিতে বলেছেন অবিলম্বে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আর কথা বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে। কত বড় দুঃসাহস! এই ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং 2014 সালে নির্বাচনের আগে এসে বারিদার হোসেন মাহমুদ এরশাদের বাড়িতে গিয়ে চাপ প্রয়োগ করে বলেছিল, আপনি যদি নির্বাচনে না আসেন, কারণ সবাই নির্বাচন বয়কট করেছে, বিএনপি, জামাত, সকল দল, বাদ ছিল জাতীয় পার্টি। সুজাতা সিংকে বলেছে, যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন। বাধ্য করেছে। এই এরশাদ সাহেবকে অসুস্থ বানিয়ে হাসপাতালে নিয়ে তারপরে নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনে 154 আসনে কোনো ভোট হয় নাই, বিনা ভোটে প্রার্থী নির্বাচিত করার ব্যবস্থা করেছিল এই ভারত। আজকে যখন আবার ভারত কথা বলে বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহ জাগে, একই ভাষায় কোনো পার্থক্য নাই। আমাদের যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন তারা দ্রুত নির্বাচনের দাবি করছেন, শব্দ দ্রুত একটা আছে। আবার ভারতের পররাষ্ট্র মুখপাত্র সেও দ্রুত নির্বাচনের দাবি করছেন। ইংরেজ দুইজনের মিলে যাচ্ছে। আমাদের সন্দেহ, তাহলে কি আগামী নির্বাচনে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে? যদি তাই হয়, বাংলাদেশের মানুষ কোনোদিনও ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না, দেবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ভাষা অত্যন্ত পরিষ্কার। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ঘোষিত সময় প্রধান উপদেষ্টা 2026-এর জুন, 2025-এর ডিসেম্বর, এর মাঝখানে যে কোনো সময় নির্বাচনের কথা বলেছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই সময়ের মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচন হতে পারে। তিনি একটি মত দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বর্ষাকালে নির্বাচন একটু কঠিন, গতকাল যে বৃষ্টি তার আগের যে বৃষ্টি, এটা থেকে বোঝা যাচ্ছে এপ্রিল মে মাসে বৃষ্টি শুরু হয়ে যায় আর এপ্রিল মাসে রোজার পর হবে। সুতরাং আমির জামাত বলেছেন সেই ক্ষেত্রে রোজার আগে যদি ইলেকশন হয় তাহলে শীতের ভাব থাকা অবস্থায় নির্বাচন হতে পারে। আমির জামাত এই দেশে নির্বাচনের একটি রোডম্যাপ তিনার পক্ষ থেকে বলেছেন সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দুটোই তত্ত্বাবধায়ক সরকারকে ঘোষণা করতে হবে, তাহলে সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে 3টি কাজ করতে হবে। একটি হচ্ছে অক্টোবর অথবা সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে যতগুলো মামলা আছে সমস্ত মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, যে নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ, রিফাইন্ড হয়েছে আওয়ামী লীগের পুনর্বিন্যাস আর যারা ষড়যন্ত্র করছেন তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে বাংলাদেশে একটি নির্বাচন করতে পারে। এই জন্য নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রিয় ভাইরা আমার, সংস্কার নিয়ে ওনাদের এত ব্যথা কেন, মাথা ব্যথা কেন? কারণ আমরা বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবেন না। ওনারা যিনি ক্ষমতায় যান, যে দলই যান না কেন, ওনারা মৃত্যু পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে চান। আমরা সংবিধান সংশোধন করে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা বলেছি। 2 নম্বর, আমরা প্রস্তাব দিয়েছি একই ব্যক্তি দলের প্রধান আবার প্রধানমন্ত্রী হইতে পারবে না। গন্ডগোলটা এখানে, যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী, তিনি দলকে নির্দেশ দেন আবার সংসদে গিয়ে সরকারকে নির্দেশ দেন। সুতরাং কমান্ডিং পজিশনে একটি পজিশনে থাকতে হবে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের পদ ত্যাগ করতে হবে, দলের প্রধান তিনি থাকতে পারবেন না। আর যদি তিনি দলের প্রধান থাকেন তাহলে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, বাংলাদেশের সন্ত্রাসের কবর রচনা হবে ইনশাআল্লাহ।
বলেছে সংবিধান 70 নম্বর অনুচ্ছেদ। আপনারা সাংবিধানিক ভাষায় বুঝবেন না। এটার অর্থ হলো যে দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন সেই দলের বাইরে আপনি কোনো ভোট দিতে পারবেন না। এটা হলো সংবিধানের 70 অনুচ্ছেদ। আমরা এটা একটু পরিবর্তনের কথা বলেছি, কারণ একজন জনপ্রতিনিধি তিনি শুধুমাত্র দলের নন, তিনি এলাকার জনগণের প্রতিনিধি। সুতরাং জনগণের স্বার্থে সংসদে তাকে কথা বলার সুযোগ দিতে হবে। কিন্তু এখানে আমাদের দলীয় নেতারা বলছেন যে দলের বাইরে কোনো কথা বলতে পারবে না। জামাত বলছে দলের বাইরে কথা বলতে পারবে, এটা তার রাইট, এটা তার এলাকার রাইট। শুধুমাত্র কয়েকটি জায়গায় দলের সিদ্ধান্ত মানতে হবে। একটা হলো এই যে বাজেট, এই বাজেট পেশের সময় দলের দৃষ্টিভঙ্গির সাথে থাকতে হবে। অনাস্থাবোধ হলে দলের সাথে থাকতে হবে। আর সংবিধান সংশোধন হলে দলের সাথে থাকতে হবে। আর সকল ক্ষেত্রে একজন এমপি যারা এলাকার জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে তাদের পক্ষে যে কোনো বক্তব্য পার্লামেন্টে রাখতে পারবে। এই ক্ষেত্রে অন্য দল বলছে আমরা যা বলবো এর বাইরে কোনো বক্তব্য দিতে পারবে না। এখানেই জামাত ইসলামী আর অন্যদের মধ্যে পার্থক্য। এরপরে সংগ্রামী বন্ধুগণ, আমরা আরেকটি প্রস্তাব দিয়েছি আমার বক্তব্য শেষ পর্যায়ে। আমরা বলেছি প্রশাসনের সংস্কার করতে হবে। পুলিশ, বাংলাদেশের পুলিশ এখন আর আওয়ামী লীগের আমলের জনগণের বন্ধু ছিল না। যারা নিচের দিকের পুলিশ অফিসার বাধ্য হয়ে প্রমাণ ফলো করেছেন তারা এখনো দেশে আছেন। আর যারা সরকারের হাতিয়ার হিসেবে কাজ করেছিল তারা সব দেশ থেকে পালিয়ে চলে গেছে। একজন আইজিপি তার বক্তব্য এখনো ফেসবুকে ভাসে। তিনি বলছেন কবরে লুকাই থাকলে সেখান থেকে অনেকে উঠাই নিয়ে আসবে। আমরা তো সব কবরের উপরেই ছিলাম। আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? বাংলাদেশের মানুষ আজকে আপনাকে খুঁজছে, বাংলাদেশের পুলিশ আপনাকে খুঁজছে, বাংলাদেশের আদালত আপনাকে খুঁজছে। আপনি আসেন, আমরা কবরের উপরে আছি, মেহরবানি করে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যান। এই দুঃসাহস দেখানোর কোনো সাহস তার নেই, কারণ অর্থনৈতিক কেলেঙ্কারি এক জায়গা থেকে তিনি 900 কোটি টাকা মালিক হয়েছেন। কল্পনা করা যায়, তার স্ত্রী, তার সন্তান, তার মেয়ে সবাই শত শত কোটি টাকার মালিক। এই সুযোগ দিয়ে প্রশাসনিক সিস্টেমকে, পুলিশকে ধ্বংস করা হয়েছিল। জামাত ইসলামী বলেছে সংস্কার করতে হবে। একটা আলাদা কমিশন থাকবে। এই কমিশন পুলিশের দুর্নীতি, পদোন্নতি এবং তাদের ডেভেলপমেন্টের সবকিছু দেখবে। এইটা বিভাগ দেখবে না, দেখবে একটা কমিশন। এইভাবে দেশের ভিতরে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। ন্যূনতম এই সংস্কার শেষ করার পরেই নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে হবে। তখন যেই ক্ষমতায় আসুক এর ভিত্তিতে দেশ চলবে, দেশে একটি শাসন কায়েম হবে, স্বৈরাচার ব্যবস্থা ফিরে আসবে না। এই জন্য জামাত ন্যূনতম সংস্কার করে নির্বাচনের প্রতি জোর দাবি জানিয়েছে। আজকে আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে বলতে চাই, বন্ধুগণ, আপনারা অতীতে অনেক দলকে ক্ষমতায় নিয়েছেন। তাদের ক্ষমতায় যাওয়ার পর কি হয়েছে? বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী আগামীতে 300 আসনের নির্বাচনের ঘোষণা দিয়েছে। 300 আসনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে যে নামগুলো আমরা বললাম, এই কিশোরগঞ্জের কোন না কোন সিটে তারা নমিনি হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, ভোট যুদ্ধে আমাদেরকে নেমে পড়তে হবে। আগামী দিনে জামাতকে বিজয়ী করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে যে পরিবর্তন, সেই পরিবর্তনের মাধ্যমে দেশকে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।